প্রবাল কাঁপা কাঁপা হাতে ইন্দিরা দেবীর ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করার সাথে সাথেই ফোনের ওপারে কান্নায় ভেঙে পড়েন ইন্দিরা দেবী। প্রবাল মাকে বারবার প্রশ্ন করতে থাকে যে কি হয়েছে, কিন্তু ইন্দিরা দেবী কান্নার বেগ থামাতে পারেন না। অনেক কষ্টে শুধু দুটো কথাই বলেন, যে তার জেঠু আদিত্য নারায়ণ আর ইহজগতে নেই, আর জেঠিমা অলকানন্দার শরীরের অবস্থা একদমই ভালো নয়। এই ভয়ানক পরিস্থিতিতে তিনি প্রবাল আর এলিনাকে গড়পুরে ফিরে আসার জন্য অনুরোধ করেন। তবে কি করে, কেনই বা জেঠু আদিত্য নারায়ণের এমন দুর্দশা হলো, সেটা উনি বলতে পারেন না। অঝরে কাঁদতে কাঁদতে ফোনটা রেখে দেন। আজ সকাল থেকেই প্রবালের মনে কু ডাকছিল, তবে যে এত ভয়ানক বিপদ ওর জন্য অপেক্ষা করে বসেছিল সেটা কোনোভাবেই বুঝতে পারেনি প্রবাল। ফোনটা রাখার পরে প্রবাল দুই চোখ বন্ধ করে, আর চোখের সামনে দুজন মানুষ, একজন তার দাদা প্রাণকৃষ্ণ, আর আরেকজন জেঠু আদিত্য নারায়ণের ছবি ভেসে আসে। প্রবাল গলা ছেড়ে কাঁদতে পারে না, কেবল দম বন্ধ করা বুকের ভিতর থেকে দমকা বাতাসের মতো কান্না ঝরে পড়ে। প্রবাল সেই স্থানে মেঝেতে বসে দুই হাঁটুর মাঝে মুখ গুঁজে দেয় আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। প্রবালের মনে হয় ওর বুকের ভিতরটাতে কেউ একদম ফাঁকা করে দিয়ে চলে গেল। দুপুরে ওই ভয়ানক স্বপ্ন, এখন জেঠুর মৃত্যু সংবাদ। প্রবাল কিচ্ছু বুঝতে পারে না। অরুময় বাবু এতক্ষণ চুপ ছিলেন, কিন্তু প্রবালের এমন অবস্থা দেখে তিনিও নিজেকে স্থির রাখতে পারলেন না। অস্থির হয়ে উঠলেন মনে মনে। এবার তিনি বাধ্য হয়েই এলিনার জ্ঞান ফিরে আসার আগেই নিজের স্থান থেকে উঠে প্রবালের কাছে আসলেন, তার মাথায় হাত রাখলেন। প্রবাল এই মুহূর্তে লতার মতো তাকেই জড়িয়ে ধরে গলা ছেড়ে কেঁদে ওঠে, আর ওর বুকের জমাট বাঁধা বাতাস যেন কান্নার সাথে সাথেই আছড়ে পড়ে। অরুময় বাবু প্রবালকে সান্ত্বনা দিতে দিতে একটা সময় প্রশ্ন করেন, বুঝতে পেরেছি, ভয়ানক কিছু একটা ঘটে গেছে হালদার বাড়িতে। আমি এই আশঙ্কাই করছিলাম, তবে যে তা এত তাড়াতাড়ি ঘটবে সেটা আমি জানতাম না। তাহলে হয়তো কিছু ব্যবস্থা চাইলে করতাম। প্লিজ প্রবাল, চুপ করে থেকো না। কি হয়েছে হালদার বাড়িতে, আমায় খুলে বলো। প্রবাল তখন ধীরে ধীরে মনকে সান্ত্বনা দিতে দিতে বলে, আমার জেঠুমণি আনন্দনারায়ণ হালদার আর বেঁচে নেই। জেঠিমার অবস্থাও একটুও ভালো নয়। আমাদের দুজনকে যত শীঘ্র সম্ভব ফিরে যেতে হবে গড়পুরে। আমি নিজেই জেঠুর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করব। আর তো কেউ নেই
এই কাজ করার জন্য? দাদা প্রাণকৃষ্ণ তো অনেক আগেই। প্রবাল কথা শেষ করতে পারে না। কান্নায় তার গলার স্বর বন্ধ হয়ে আসে। অস্থির লাগে প্রবালের। অরুময়বাবু পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন। তাই তিনি এই মুহূর্তে প্রবালকে নিজের আশঙ্কার কথাগুলো বলেন না। কেবল চুপ করে প্রবালকে সান্ত্বনা দিতে থাকেন। প্রবাল একটু শান্ত হলে উনি ফিরে যান নিজের সন্তানের কাছে। তার মুখে জলের ছিটা দিয়ে জ্ঞান ফিরিয়ে আনেন। জ্ঞান ফিরে আসতেই এলিনা বুঝতে পারে তার শরীরের মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন হয়েছে। সে কোনো মতে উঠে বসে। তবে উঠে বসার সাথে সাথেই তার মনে হয় তার শরীর আগের থেকেও বেশি শক্তিশালী। সে এবার মনে করার চেষ্টা করে ঠিক কি হয়েছিল একটু আগে। চোখের সামনে নিজের বাবাকে দেখতে পায় এলিনা। ও দেখে ওর বাবি উদ্বিগ্ন মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে এলিনার কিছু মুহূর্ত আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা মনে পড়ে যায়। এবার এলিনার চোখ খুঁজে ফেরে নিজের স্বামীকে। কোথায় সে? চারিদিকে চোখ ঘোরাতে ঘোরাতে এলিনা দেখে ওর ঠিক পিছনের দিকে প্রবাল দুই হাঁটুর মাঝে মুখ রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। এলিনা বুঝতে পারে না ঠিক কি হয়েছে। তবে এই মুহূর্তে বাবিকে চোখের সামনে পেয়ে এলিনা চোখের দৃষ্টি কঠিন করে প্রশ্ন করে, বাবি বলো, কি হয়েছে প্রবালের? অরুময়বাবু সত্যিই কি উত্তর দেবেন খুঁজে পান না। কারণ এলিনা এই মাত্র ত্রিশূলের একটি ফলার শক্তি পূর্ণ মাত্রায় পেয়েছে। তাই এই মুহূর্তে ওকে উত্তেজিত করা যাবে না। তার ফল হবে বিপরীত। তবে যদি তিনি চুপ করে থাকেন, এলিনা আরও রেগে যাবে। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়েই এলিনাকে তিনি বলেন, তোমাদের এক্ষুনি গড়পুরে ফিরে যাবার ব্যবস্থা করছি। এই মুহূর্তে সেই স্থানে তোমাদের প্রয়োজন। কারণ ওখানে এক ভয়ানক বিপদ হয়ে গেছে। তোমার জেঠু শ্বশুর মশাই ইহজগতের মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছেন। আর তোমার জেঠু শাশুড়ি মায়ের অবস্থাও ভালো নয়। যেহেতু প্রবালকেই সমস্ত পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে হবে, তাই তোমার আর কিছু মুহূর্তের মধ্যেই সেই স্থানে রওনা দেওয়া প্রয়োজন। আমি চাই তুমি নিজে শক্ত থেকে প্রবালের মানসিক অবস্থা বুঝে ওর পাশে থেকো। অরুময়বাবু ধীর গলায় ভীষণ শান্ত হয়ে বলা কথাগুলো বলে গেলেন এলিনাকে। এলিনা বাবির কাছ থেকে সমস্তটা শুনেই বুঝতে পারল যে প্রবাল কেন অমন করে কাঁদছে। এলিনা উঠে পড়ল সেই স্থান থেকে। তারপর এগিয়ে গেল প্রবালের কাছে। প্রবালের পাশে বসে ওর দুটো হাত নিজের হাতের মধ্যে রাখল। আর প্রবাল সাথে সাথেই সহায় সম্বলহীন মানুষের মতো এলিনাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। প্রবালকে এমন অবুঝ শিশুর মতো কাঁদতে দেখে এলিনার নিজেরও চোখ ফেটে জল চলে এলো। সে নিজে চোখ বন্ধ করল। আর চোখ বন্ধ করতেই ওর মানসপটে ভেসে এলো ওর জেঠু শ্বশুর মশাইয়ের সৌমুখকান্তি চেহারা। ইতিমধ্যেই
অরুময়বাবু গাড়ি রেডি করে ফেলেছেন। প্রবাল আর এলিনাকে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা দেবার জন্য অনুরোধ করছেন। প্রবালের ভেঙে যাওয়া বিধ্বস্ত শরীরটাকে নিয়ে এলিনা কোনোভাবে এলো নিজেদের ঘরে, আর অরুময়বাবুর নির্দেশে হরিকাকার স্ত্রী এলিনাকে সাহায্য করল ওদের জিনিসপত্র গুছিয়ে নেবার জন্য। তারপর ওরা সমস্ত জিনিস গুছিয়ে নিচে নেমে এলো। অরুময়বাবুর গাড়ি প্রস্তুতি ছিল। প্রবাল আর এলিনা উঠে বসলে তিনি ড্রাইভারকে নির্দেশ দিলেন তাদের যথাস্থানে নিয়ে যাবার জন্য। গাড়ি ছাড়ার আগে অরুময়বাবু মেয়ে এলিনাকে উদ্দেশ্য করে কেবল দুটি কথাই বললেন, সাবধানে থেকো, তবে ওই বাড়িতে প্রবালের কোনো বিপদ হবার সম্ভাবনা নেই। তবে ওখানে যখন থাকবে চোখ কান খোলা রাখবে, আর যা হবে সব সময় আমাকে জানাবে। আমি জানতাম কিছু একটা বিপদ ঘটবে, সেটা যে এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি। পাপী আত্মা জেগে উঠেছে, তাই সাবধান। অরুময়ের কথা শেষ হবার সাথে সাথেই গাড়ি ছেড়ে দিল। এলিনা গাড়ির ভিতরে বসে প্রবালকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল। কেবলই বাবার বলা শেষ কথাগুলো মনের ভিতরে অনুরণন হতে লাগলো। পাপী আত্মা জেগে উঠেছে, সাবধানে থেকো। গাড়ি চলার সাথে সাথেই একটা মিষ্টি হাওয়া ভেসে এলো, আর এলিনার মন এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। বুঝতে পারল যত তাড়াতাড়ি সম্ভব অভিশাপ খণ্ডনের ব্যবস্থা করতে হবে, নয়তো সেই পাপী আত্মা সর্বগ্রাসী আগুনের মতো হালদার বাড়ির সকলকে গ্রাস করবে। এমনকি সে তার প্রাণপ্রিয় প্রবালকেও ছাড়বে না। আর পাপী আত্মার সাহায্যকারী হিসাবে ঠান্দিদের মুখ মনে পড়তেই এলিনার দুই চোয়াল শক্ত হয়ে উঠল।